বন্ধু, আমি এত করে ডাকছি তবুও তুমি এলে না। আমার উপরে রাগ করেছো ইঁদুর বন্ধু? এই তো আমি এসে গেছি। আমার তোজোর কি মন খারাপ? কখন থেকে তোমায় ডাকছি, তোমার জন্য বসে আছি, আর তুমি এতক্ষণে এলে। তুমি আমায় একটুও ভালোবাসো না। যাও, তোমার সঙ্গে কথা বলবো না। আমার বুঝি কোনো কাজ নেই? সব কাজ শেষ করে তবে তো তোমার কাছে আসবো বন্ধু। সে তো আমারও এত হোমওয়ার্ক ছিল। আমি তো তোমার সঙ্গে কথা বলবো বলে কখন সব শেষ করে চলে এসেছি। কিন্তু তুমি এটা মোটেই ভালো কাজ করনি তোজো। কেন কেন এই কথা কেন বললে? কারণ যখন যে কাজটা করছো সেটা মন দিয়েই করা উচিত। একটা কাজ করতে করতে অন্য কিছুর কথা চিন্তা করলে যে কাজটা করছো সেটা যেমন খারাপ হয় তেমনি অন্য কাজটাও দেরি হয়ে যায়। কিন্তু আমার যে গণেশ ঠাকুরের কথা শোনা ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না। কিন্তু গণেশ ঠাকুর খুব রাগ করবেন যদি উনি জানতে পারেন যে তুমি আমার সঙ্গে কথা বলার জন্য স্কুলের পড়া মন দিয়ে করনি। জানো তো, একবার তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে স্বয়ং ভগবান বিষ্ণু পড়েছিলেন মহা বিপদে। তাই নাকি? কি হয়েছিল? আমায় বলো না, বলো না, বলো না ইঁদুর বন্ধু, বলো না। মন দিয়ে শোনো তাহলে। একবার বিষ্ণুদেব কৈলাসে আসেন মহাদেবের সঙ্গে দেখা করতে। প্রণাম গ্রহণ করুন বিষ্ণুদেব। মঙ্গল হোক। দেব, আপনার অমূল্য দ্রব্যাদি যা কিছু আছে দয়া করে আমাদের কোষাধ্যক্ষের কাছে গচ্ছিত রেখে যাবেন। কারণ জানেনই তো আমাদের ভোলানাথ আড়ম্বর পছন্দ করেন না। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি সব নিয়ম পালন করে তবেই মহাদেবের সঙ্গে দেখা করব। পর্বতের ভেতরের মনোরম দৃশ্য দেখতে দেখতে বিষ্ণুদেব নন্দীকে দেওয়া কথা ভুলেই যান। অনেকক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর বিষ্ণুদেবের হঠাৎ খেয়াল হয়, আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি, আমি যে আমার উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলাম। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। এবার যত শীঘ্র সম্ভব আমাকে মহাদেবের সঙ্গে দেখা করতেই হবে। কিন্তু এই শঙ্খ, চক্র, গদার, পদ্ম এগুলো কোথায় রাখি? অস্ত্র রাখার স্থান তো অনেক দূর। না না, এখন হাতে অত সময় নেই। তার থেকে বরং এই পদ্ম দিঘির সামনে পদ্ম পাতায় আমি আমার অস্ত্রগুলো রেখে যাই। এই ভেবে বিষ্ণুদেব পদ্ম পাতার ওপর তার অস্ত্রগুলি রেখে মহাদেবের সঙ্গে দেখা করতে চলে যান। তারপর কি হলো? বিষ্ণুদেব কি ওনার অস্ত্র আর খুঁজে পেলেন না? সেই ঘটনাই তোমাকে এবার বলবো। বিষ্ণুদেব তো মহাদেবের সঙ্গে দেখা করতে চলে গেলেন। এদিকে গণেশ ঠাকুরের পেয়েছে প্রচন্ড খিদে। মাঝে কোথায় চলে গেল? উফ, খিদের জ্বালায় আমি মরে যাচ্ছি, কিন্তু কারোর দেখছি আমার দিকে বিন্দু মাত্র খেয়াল নেই। না, এইভাবে বসে থাকলে খাবার জুটবে না, আমাকেই দেখছি কিছু একটা করতে হবে। গণেশ ঠাকুর আর থাকতে না পেরে শেষে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। মাঝে কোথায় চলে গেল? মা, মা, কোথায় চলে গেলে? মা, তোমার ছেলের যে খুব খিদে পেয়েছে। চারিদিকে মা পার্বতীর খোঁজ করতে থাকে। এমন সময় মা গো, ও মা! আরে, এগুলো এখানে? কিন্তু খিদের জ্বালায় গণেশ ঠাকুর তখন সেই সব অস্ত্রগুলোকে লাড্ডু আর মোদক মিষ্টান্ন দেখতে থাকে। আর কিছু চিন্তা ভাবনা না করে ব্যাস কপ কপ করে বিষ্ণুদেবের শঙ্খ আর চক্র লাড্ডু আর মোদক মনে করে গোগ্রাসে গিলে ফেলে।
কি বলছো তুমি ইঁদুর বন্ধু? খিদের জ্বালায় শঙ্খ আর চক্রই খেয়ে ফেললো গণেশ ঠাকুর। হ্যাঁ, সেই কথাই তো বলছি। তারপর কি হলো? খাওয়ার পর গণেশ ঠাকুর একটু শান্ত হলো। তাহলে আপনার কথা মতোই কাজ হবে মহাদেব। এই কথাই রইল। আগামী মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনার সময়কাল স্থির করা হবে। তাহলে আমি এখন আসি। প্রণাম। আরে, আমি তো এইখানেই আমার 4টি অস্ত্র রেখে গিয়েছিলাম, কিন্তু এখন যে দেখছি শুধুমাত্র পদ্ম আর গদা আছে। আমার বাকি 2টো অস্ত্র শঙ্খ আর চক্র কোথায় গেল? এই আপনি কি করলেন গণেশ ঠাকুর? আমার এই ছোট্ট ভুলে এত বড় শাস্তি দিলেন। এখন আমি কি করি? যাই, মহাদেবের কাছে গিয়ে সমগ্র ঘটনাটা জানাই। বিষ্ণুদেব মহাদেবের কাছে পুরো বিষয়টা জানান। সব ঘটনা শুনে মহাদেব বলেন, এরকম অদ্ভুত ঘটনা স্বর্গে বিরল, প্রায় দেখাই যায় না। আপনি বরং গণেশের কাছেই যান বিষ্ণুদেব। একমাত্র গণেশই পারবে আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। হে গণেশ, আমার প্রণাম স্বীকার করুন। বিষ্ণুদেব, আপনি আমার কাছে? বলুন বিষ্ণুদেব। আপনি আমার অজ্ঞাতে আমার 2টি অস্ত্র শঙ্খ আর চক্র খাদ্য হিসেবে গ্রহণ করেছেন। আর আপনি তো জানেন গজানন, দেবতাদের প্রধান অহংকারী হলো তাদের অস্ত্র। তাই অস্ত্র বিনা আমি কিভাবে ফিরে যাই বলুন? তাই দয়া করে যদি আমার অস্ত্রগুলো ফিরিয়ে দেন গজানন। আমি আপনার অস্ত্র খেয়ে নিয়েছি, কিন্তু আমি তো পদ্ম পাতার উপর রাখা লাড্ডু আর মোদক খেলাম। আপনার অস্ত্র কিভাবে পদ্ম পাতার উপর এলো বিষ্ণুদেব? ভুলটা যে আমিই করেছি, স্বীকার তাই আমিই করছি। তাড়াহুড়োতে আমি যথাস্থানে অস্ত্র না রেখে ওই পদ্ম পাতায় আমার অস্ত্র রেখে আমি চলে গিয়েছিলাম। আমার অপরাধ ক্ষমা করুন হে গণেশ। বুঝলাম, কিন্তু আপনার ভুলের জন্য আমার যে অজান্তে ভুল হয়ে গেল। এবার তাহলে কি করি? আমি যা একবার গ্রহণ করে নিই তা তো আর ফেরত দিতে পারি না বিষ্ণুদেব। দোহাই আপনার গজানন, আমাকে এইভাবে শাস্তি দেবেন না। আমি কথা দিচ্ছি, এবার থেকে কোনো কাজ তাড়াহুড়ো করে করব না। ছোট থেকে বড় সব কাজই মনোযোগ সহকারে করব। আমার এই নিবেদন গ্রহণ করুন। 2টো অস্ত্রের জন্য বিষ্ণুদেব এইভাবে হাঁটু গেড়ে বসে আছেন? হাসতে হাসতে গণেশ ঠাকুর ধপ করে বসে পড়েন, আর পেটের ভেতর থেকে শঙ্খ আর চক্র বাইরে বেরিয়ে আসে। এবং বিষ্ণুদেবের হাতে যথাস্থানে তা গিয়ে পড়ে। বিষ্ণুদেব মাথা নত করে গণেশ ঠাকুরকে প্রণাম জানান। সেই থেকে গণেশ ঠাকুরের বসে থাকা হাসির মূর্তি তার ভক্তদের কাছে আশীর্বাদ স্বরূপ হিসেবে পূজিত হয়। আর গণেশ ঠাকুরের কাছে কেউ যদি হাঁটু গেড়ে বসে হাত জড়ো করে কিছু প্রার্থনা করেন, ঠাকুর কোনোদিন তাকে খালি হাতে ফেরান না। আমি বুঝে গেছি ইঁদুর বন্ধু, আমি আজ থেকে আমার সব কাজ মন দিয়ে করব আর সময় মতো শেষ করব। তাহলে আর গণেশ ঠাকুর আমার উপর রাগ করবে না, তাই না? একদমই না। তুমি তো ভালো ছেলে তো জো।
বড়দের কথা শোনো, মন দিয়ে পড়াশোনা করো, তাই তো আমি তোমার কাছে আসি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। কি বন্ধুরা, তোমরাও শুনছো তো সব কথা? মনে থাকে যেন, কেমন?